হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা রেজোনেন্স টপিকে শুরু করেছিলাম টাইপস অফ কনজুগেশন, মানে কোন কোন সিস্টেমে রেজোনেন্স হয় এবং হলে রেজোনেটিং স্ট্রাকচারসগুলো ছবি কীভাবে আঁকবো বা রেজোনেন্স হাইব্রিড কীভাবে আঁকবো, এই সবগুলো আমরা শুরু করেছিলাম যখন পাই বন্ড কনজুগেশনে থাকবে ফুলফিল্ড পি অরবিটালের সঙ্গে এবং ভেকেন্ট পি অরবিটালের সঙ্গে। এই দুটো আমরা কভার করেছিলাম, যার মধ্যে ভেকেন্ট পি মানে সেখানে পজিটিভ চার্জওয়ালা কম্পাউন্ডও ছিল, আবার নিউট্রালও ছিল। আবার ফুলফিল্ড পি মানে সেখানে লোন পেয়ারও ছিল, আবার মাইনাস চার্জও ছিল। আজকে আমাদের এরপর থেকে কন্টিনিউ করছি ওয়েন পাই বন্ড ইজ ইন কনজুগেশন উইথ হাফ ফিল্ড পি অরবিটাল। মানে পি অরবিটালে একটা যদি ইলেকট্রন থাকে, যদি সেটা কার্বন হয় তাহলে, বা যে কোনো এলিমেন্টই যদি হয়, একটা ইলেকট্রন মানে সেটা তার মাথায় একটা ডট দিয়ে আমরা সেটাকে প্রকাশ করি, এবং এগুলোকে আমরা বেসিক্যালি যে নামে চিনি সেটা হচ্ছে ফ্রি র্যাডিক্যালস। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে আমরা যে প্রথম যে এক্সাম্পলটা নিচ্ছি CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2, এই CH2টা হচ্ছে অড ইলেকট্রন সিস্টেম। তাহলে এখানেও পাই সিগমা অড ইলেকট্রন। এবার এই অড ইলেকট্রন মানে আমরা ফ্রি রেডিক্যাল সম্পর্কে এর আগে পড়েছিলাম, ইন্ডাকটিভ ইফেক্টে একটা সাধারণ ধারণা পেয়েছিলাম যে অড ইলেকট্রন যদি থাকে কোনো কার্বনের মাথায়, তাহলে কার্বনের টোটাল 7টা ইলেকট্রন হয়, কারণ কার্বন দুটো বন্ড করেছে হাইড্রোজেনের সঙ্গে, একটা কার্বনের সঙ্গে, এই কার্বনটার সঙ্গে 3টে বন্ড মানে 6টা ইলেকট্রন প্লাস একটা 7টা, 7 মানে স্টিল ইলেকট্রন ডেফিসিয়েন্ট, ইলেকট্রনের ঘাটতি আছে, অক্টেট ফিল আপ হতে আরও একটা ইলেকট্রনের দরকার। তাহলে সেই একটা ইলেকট্রনও পার্শ্ববর্তী এই পাই বন্ড থেকে নেবে। এখন পাই বন্ডটা যদি ভেঙে যায়, আমরা আগের দিন যে কটা এক্সাম্পল করেছি সেখানে আমরা দেখিয়েছি যে পাই বন্ড যখন ভাঙছে, ইনফ্যাক্ট এইটা আমার একটু বলে রাখা দরকার যে পাই বন্ডের এই ভেঙে যাওয়াটা আমরা বলি বন্ড ফিশন বা হচ্ছে বন্ড ক্লিভেজ, মানে একটা বন্ড ভাঙছে। এবার সেই বন্ডের ভেঙে যাওয়াটা অ্যাকচুয়ালি দু রকমের হয়। একটা বন্ড তৈরি হওয়ার সময় সেখানে দুটো ইলেকট্রন ছিল, যদি কোনো একটা পরমাণু দুটো ইলেকট্রন নিয়ে নিল, তাহলে সেই পরমাণুটার মাথায় আমরা নেগেটিভ চার্জ দিই, আর যে হচ্ছে ইলেকট্রন পেয়ারটা ছেড়ে দিল তার মাথায় আমরা প্লাস চার্জ দিই। কেন এরকম করলাম? কারণ এই যে বি ইলেকট্রন পেয়ারটা নিল, বি এর কোনো একটা ভেকেন্ট অরবিটালে ইলেকট্রন পেয়ার দুটোকে নিয়েছে, আর এই এর একটা অরবিটাল যেটা কিনা বি এর সঙ্গে ওভারল্যাপ করেছিল, সেইখান থেকে ইলেকট্রন চলে গিয়ে ওটা এখন ভেকেন্ট হয়ে গেছে, তাই প্লাস চার্জ। এই ধরনের সমযোজী বন্ধনের যে ভাঙন বা কোভ্যালেন্ট বন্ডের যে ফিশন বা ক্লিভেজ, এইটাকে আমরা বলি হেটেরোলাইটিক ক্লিভেজ বা অসম ভাঙন। মানে বন্ডটা অসমভাবে ভাঙলো, মানে বন্ডের যে দুটো ইলেকট্রন তারা অসমভাবে বণ্টিত হয়ে গেল, একজন কিছুই পেল না আর একজন দুটোই পেয়ে গেল। যদি এরকম না হয়, বন্ড ক্লিভেজটা এরকম হয় যে বন্ড ভাঙার পরে এই বন্ডটার যদি দুটো ইলেকট্রন থাকে, তাহলে বন্ড ভেঙে যাওয়ার পরে একটা ইলেকট্রন এ নেবে আর একটা ইলেকট্রন এ নেবে, মানে যেরকমভাবে তারা কম্বাইন করেছিল, যখন ইলেকট্রন শেয়ারিং হয়েছিল তখন এ একটা বি একটা ইলেকট্রন দিয়েছিল, আবার যখন বন্ড ভাঙছে তখনও তারা যে যার ইলেকট্রন নিজে নিজে নিয়ে নিল। তাহলে আমরা ওটাকে বলবো যে সুষম ভাঙন বা হোমোলাইটিক ক্লিভেজ। রিঅ্যাকশান মেকানিজমের যে প্লেলিস্টটা আমার আছে, সেখানে ফার্স্ট ভিডিওতে এই সম্পর্কে একটু ডিটেলড আছে, তোমরা চাইলে ওটা দেখে নিতে পারো। এবার এই যে কার্ভড যে অ্যারোটা দেখিয়েছি আমরা কখনো কখনো স্ট্রেট অ্যারো দেখাই। একটা জিনিস আমি আগের দিন মেনশন করিনি স্পেসিফিক্যালি, কিন্তু আমার ধারণা তোমরা বুঝেই গেছো ব্যাপারটা। সেটা হচ্ছে যখন আমরা কোনো একটা স্ট্রাকচারের অন্য আর একটা আরএস বা রেজোনেটিং স্ট্রাকচার আঁকবো, তখন দুটো স্ট্রাকচারের মাঝখানে আমরা যে অ্যারো সাইনটা দিই, সেই অ্যারোটা হচ্ছে ডাবল হেডেড, মানে দুদিকেই অ্যারোর হেড দুদিকেই থাকে। এইটা এক ধরনের অ্যারো। যখন আমরা এরকম সিঙ্গেল অ্যারো দিই, তার মানে হচ্ছে বাঁ দিকে রিঅ্যাক্ট্যান্ট, ডান দিকে প্রোডাক্ট, কেমিক্যাল রিঅ্যাকশন লেখার সময় আমরা এরকম অ্যারো দিই। বা যদি এরকম অ্যারো থাকে তাহলে আমরা সেটাকে বলি রিভার্সেবল রিঅ্যাকশন। একই রকমভাবে যখন এরকম কার্ভড অ্যারো থাকে, বাঁকানো অ্যারো চিহ্ন থাকে, তখন তার মানে হচ্ছে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে বা শিফট হচ্ছে। এবার এই যে একটা অ্যারোর এই যে দুখানা দাগ এই যে দিলাম, এই দুটোকে বলা হয় অ্যারোর হুক, ঠিক আছে? অ্যারোর যদি দুখানা হুক থাকে কোনো অ্যারোতে, তার মানে দুটো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, মানে ইলেকট্রন পেয়ার, যেটা এখানে আমি মেনশন করেছি। এবার এই ক্ষেত্রে এই কার্বনটার একটা ইলেকট্রন রয়েছে, তাহলে এই পাশের কার্বনের একটা ইলেকট্রন থাকতে হবে, সেই একটার সঙ্গে একটা
ওভারল্যাপ করবে প্যারালাল এবং পাই বন্ড তৈরি হবে। তাহলে এর মাথায় যদি একটা ইলেকট্রন থাকতে হয় তাহলে এই পাই বন্ডের ভাঙনটা এইরকম সুষম বা হোমোলাইটিক ক্লিভেজ হতে হবে, রাইট? এবার দুখানা হুক দেখানো মানে যদি দুটো ইলেকট্রনের ট্রান্সফার হয় তাহলে একটা ইলেকট্রন যদি বি নেয় সেইটা দেখানোর জন্য আমরা অ্যারোর একটা হুক দেব বাইরের দিকে, ভেতরের দিকে না, এই দিকেও তাই। এইটা হচ্ছে সুষম ভাঙন বা হোমোলাইটিক ক্লিভেজের এটা সাইন। এরপর যেটা তৈরি হবে সেটা হচ্ছে এ এবং বি দুজনের মাথাতেই হচ্ছে ডট, মানে দুটো ফ্রি রেডিক্যাল তৈরি হয়ে গেল। তাহলে এইখানেও একই কেস হবে, এই পাই বন্ডটা অর্ধেক অর্ধেক ভাঙলো, মানে অর্ধেক না, পাই বন্ডটা পুরোটাই ভাঙলো, ইলেকট্রন দুটো তারা ইকুয়ালি শেয়ার করে নিল, মানে হোমোলাইটিক ক্লিভেজ হলো। তাহলে এই কার্বনের মাথায় একটা ডট হবে, সেই ডট আর এই পাশের কার্বনের ডটের মধ্যে কম্বাইন্ড হয়ে মানে প্যারালাল ওভারল্যাপ হয়ে পাই বন্ড তৈরি হবে। আর বাঁ দিকের কার্বনটা যে কিনা একটা সিঙ্গেল ইলেকট্রন গেইন করলো ওর মাথায় এবার এই ডট হয়ে গেল আর এই হয়ে গেল, তাহলে আমাদের এই সিস্টেমের আর একটা আরএস, রাইট? এইবার নিচেরটা আমি মুছে দিচ্ছি। একই রকমভাবে এখানে আমরা অরবিটাল ডায়াগ্রামও দেখাতে পারি, যদিও অরবিটাল ডায়াগ্রাম দেখানোটা আবারও বলছি খুব একেবারে ভীষণ প্রয়োজনীয় তা নয়, তবু আমরা এটা দেখানোর মাধ্যমে বিষয়টাকে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করতে পারি। তাহলে এই কার্বনটাতে প্রথমে একটা সিঙ্গেল ইলেকট্রন ছিল আর এরা পাই বন্ডেড ছিল। পাই বন্ডেড থাকা অবস্থায় এই বন্ডের একটা ইলেকট্রন এদিকে গেল আর একটা ইলেকট্রন এইখানে আসলো। পরবর্তী যে ছবিটা হবে সেটা হচ্ছে এরকম, এই কার্বনের এখন একটা ইলেকট্রন এসে গেল হোমোলাইটিক ক্লিভেজের ফলে। এই কার্বনেও একটা সিঙ্গেল ডট দেখানোর কথা, কিন্তু আমরা সেই সিঙ্গেল ডটওয়ালা যে পি অরবিটাল তার সঙ্গে এই সিঙ্গেল ডটওয়ালা অড ইলেকট্রনওয়ালা যে পি অরবিটাল তাদের ওভারল্যাপিং একবারেই দেখিয়ে দিই, আর বারবার করে ওইরকম দেখাই না। তাহলে সি আর এইখানকার যে সি অড ইলেকট্রন, এখানে একটা অড ইলেকট্রন এসেছিল বলে ধরে নিচ্ছি, তারপরে দুটো স্টেপ একসঙ্গে দেখিয়ে এখানে বন্ড তৈরি করে দিলাম। তাহলে এই হচ্ছে এই 1 নম্বরটার অরবিটাল ডায়াগ্রাম। এইবার যখন আমি এদের রেজোনেন্স হাইব্রিড যদি আঁকি তাহলে কি বলেছিলাম, তো দেখো এখানেও প্রত্যেকটা বন্ডেই পার্শিয়াল সিঙ্গেল ডাবল বন্ড ক্যারেক্টার হয়েছে। কোনো বন্ড কখনো ডাবল, তার পরের স্ট্রাকচারে সিঙ্গেল, বা এখানে ডাবল এখানে সিঙ্গেল, তাহলে প্রত্যেকটা বন্ডই হচ্ছে অ্যাকচুয়ালি পার্শিয়াল সিঙ্গেল বন্ড ডাবল বন্ড ক্যারেক্টার। এবং যেগুলোর মাথায় ডট আছে সেইগুলোর মাথায় এবার ডেল্টা ডট হয়ে যাবে। যেরকম আমরা আগে বলছিলাম যে অ্যাটমের উপরে প্লাস চার্জ বা মাইনাস চার্জ রেজোনেন্স হাইব্রিডে সেই অ্যাটমের উপরে ডেল্টা প্লাস বা ডেল্টা মাইনাস হয়, তেমনি এখানে যেহেতু ডট আছে তাই এখানে ডেল্টা ডট, এই হয়ে গেল আর এইচ। একই রকম আর একটা এক্সাম্পল দেখো, ধরো বেনজাইল ফ্রি রেডিক্যাল, এটা হচ্ছে CH2-র মাথায় ধরো ডট আছে আর এই হচ্ছে টোটাল স্ট্রাকচারটা আরএস। এর এবার বিভিন্ন আরএসগুলোকে আঁকতে হবে। তো দেখো আবারও সেই আগের দিন যেরকমভাবে বলছিলাম সেই একই রকম সিস্টেমেরাও যদি এটা 1 নম্বর কার্বন হয় তাহলে 1 2 3 1 থেকে 3 নম্বরে এই অড ইলেকট্রনটা শিফট হলো, যেরকমভাবে মাইনাস চার্জ বা প্লাস চার্জটা শিফট হচ্ছিলো সেরকম। তাহলে পাই সিগমা অড ইলেকট্রন, তাহলে এটা 3 নম্বর কার্বন, তাহলে এখানটায় ডটটা আসবে। তাহলে পরবর্তী স্ট্রাকচারে এখন আমরা এখানে আমাদের সুবিধার জন্য কী করব, অ্যারোগুলো আর দেখাচ্ছি না, দেখাতেই পারো তুমি অ্যারো কীরকমভাবে। তাহলে অ্যারো দেখাবে যে এই পাই বন্ডটা ভাঙছে, তাহলে এই পাই বন্ড ভাঙলে এই একটা ইলেকট্রন এখানে গেল আর একটা ইলেকট্রন এখানে আসলো। তো এই যে অ্যারোটা এটা বারবার এখানে না দেখালেও হবে, দেখাতে চাইছি না কেন, কারণ যদি অ্যারোটা বারবার দেখাই তাহলে ছবিটা একটু ক্লামজি হয়ে যাবে, এই আর কি। আমরা বুঝতেই পারছি যে আবারও 1 2 3 মানে এই পজিশানে এবার ডটটা আসবে আর ডাবল বন্ডটা এখানে চলে যাবে। তাহলে পরবর্তী ছবিটা এরকম হবে। এটা হয়ে গেল। আচ্ছা, এর পরের ছবিটা আমি এখানে আঁকছি। কী হবে দেখো আবারও, তাহলে 1 2 3 এখানে গেল ডট, এখানে আসলো ডাবল বন্ড, এখানে CH2 এবং তারপরের ছবিতে
তারপরে ছবিতে এখানটায় আবার মানে এক নম্বর স্ট্রাকচারে আমরা আবার ফেরত চলে আসব। ঠিক আছে, এটা মানেই এটা। তাহলে টোটাল আবারও 1 2 3 and 4 চারটে আরএস পেলাম। এদের আরএইচের ছবিটা আমি এখানে আঁকছি। একটু এদিক থেকে আঁকি তাহলে সুবিধা হবে। ধরো এই যে CH2 হয়ে গেল। এবার এই পুরো জায়গাটা জুড়ে ইলেকট্রনটা ঘুরেছে এবং এইখানটা এই বন্ডটাও পার্শিয়াল সিঙ্গেল ডাবল বন্ড। এবার যে যে কার্বনের উপরে ডট আছে সেইগুলোর উপরে আমরা ডেল্টা ডট বসিয়ে দিচ্ছি। তাহলে এই যে ডেল্টা ডট ডেল্টা ডট ডেল্টা ডট, তাহলে এই হয়ে গেল আমাদের এই পার্টিকুলার বেনজাইল ফ্রি রেডিক্যালের রেজোনেন্স হাইব্রিড। ফোর্থ টাইপ দেখো, যখন পাই বন্ডের সঙ্গে পাই বন্ড হচ্ছে কনজুগেশনে আছে, তার মানে আমরা এরকম বলতে পারি যে পাই সিগমা পাই। ঠিক আছে, পাই বন্ড সিগমা বন্ড পাই বন্ড, এই দুটোর মধ্যে একটা পাই বন্ড তো অবশ্যই হবে। তো এদের ক্ষেত্রে আমরা কীভাবে করি দেখো, একটা পাই বন্ড এসে এখানে এলো এবং পাশের পাই বন্ডটা খুলে গেল। আমরা প্রথমেই বিউটারাইনের স্ট্রাকচার একদম শুরুতেই রেজোনেন্স দেখানোর সময় করিয়েছিলাম, তো এইবার হচ্ছে সেটাকে একটু ডিটেইলে বুঝতে পারবো আর কি। দেখো ডাবল বন্ডটা হয়ে গেল সিঙ্গেল, তারপরের বন্ডটা হয়ে গেল ডাবল এবং তারপরের বন্ডটা হয়ে গেল সিঙ্গেল। এবার এই কার্বনটা এই পাই বন্ডটা মানে বন্ড পেয়ারটা পুরোপুরি লস করেছে, তাই এটা পজিটিভলি চার্জ হয়ে গেল আর এটা নেগেটিভলি চার্জ হয়ে গেল। একই ঘটনা উল্টো দিকেও ঘটতে পারতো, মানে উল্টো দিকে যদি ঘটতো, আমি অন্য একটা অ্যারো দিয়ে দেখাই, যদি এই বন্ডটা খুলে এইখানে আসতো, সাপোজ এইটা পাই বন্ড, দুটোই পাই বন্ড তা কিন্তু নয়, একটা সিগমা একটা পাই, বোঝানোর সুবিধার্থে বলছি। আচ্ছা আমি অ্যারোটা একটু এরকমই করে দিই যে ওই পার্টিকুলার বন্ডটাই আসছে, এবং তারপরে যদি এই বন্ডটা খুলে এর উপরে যেত, তাহলে থার্ড যে আরএসটা তৈরি হতো সেটা হচ্ছে এরকম, যে এটার মাথায় এবার নেগেটিভ চার্জ আসতো এবং নাম দিকেরটায় পজিটিভ চার্জ আসতো। ঠিক আছে, এই কারণে এদের আরএইচের ছবি আমরা যখন এঁকেছিলাম প্রথমবার, খেয়াল করে দেখো বিষয়টা এরকম ছিল। প্রত্যেকটা বন্ড সিঙ্গেল ডাবল বন্ড ক্যারেক্টার তা তো আছেই, তো আমরা PDCH বা পার্শিয়াল ডাবল বন্ড বলছি। আর যেহেতু কোনো একটা স্ট্রাকচারে এর মাথায় নেগেটিভ চার্জ, তাহলে আমরা কি বলছিলাম, আরএসগুলোতে যার মাথায় নেগেটিভ চার্জ, আরএইচে তার মাথায় ডেল্টা নেগেটিভ। তাহলে এখন এখানে নেগেটিভ আছে, আবার এই কার্বনটাতেই অন্য স্ট্রাকচারে পজিটিভ আছে, তাহলে এখানে কী দেবো, ডেল্টা পজিটিভ না ডেল্টা ডেল্টা পজিটিভ নাকি ডেল্টা নেগেটিভ? কথা হচ্ছে যে তাহলে কোনোটাই দেবো না, কারণ ওভারঅল মলিকিউলটা হচ্ছে নিউট্রাল এবং যে কটা আরএস হয়েছে আরএসগুলোতেও ওভারঅল চার্জ হচ্ছে 0, তাই এখানে কোনো কার্বনের উপরেই আমরা ডেল্টা প্লাস বা ডেল্টা মাইনাস দেবো না, এটাই হয়ে গেল ওর আরএস। নেক্সট হচ্ছে হোয়েন প্লাস চার্জ ইজ ইন কনজুগেশন উইথ লোন পেয়ার অন অ্যাডজাসেন্ট অ্যাটম। আমরা এটাকে অনেক সময় আমরা এইভাবে ডিনোট করছিলাম যে লোন পেয়ার সিগমা বন্ড আর পজিটিভ চার্জ, পাশাপাশি দুটো অ্যাটম। ঠিক আছে, ধরা যাক CH2 প্লাস চার্জ আছে সিগমা বন্ড, তারপরে এমন একটা অ্যাটম আছে যার লোন পেয়ার আছে। এইরকম কন্ডিশন যখনই হবে, ধরো OH এটা অ্যালকোহল গ্রুপ, যখনই এরকম কোনো কন্ডিশন হবে তখনই সঙ্গে সঙ্গে এই লোন পেয়ার এর সঙ্গে এর ভ্যাকেন্ট অরবিটালের সঙ্গে প্যারালাল ওভারল্যাপিং করবে এবং পাই বন্ড তৈরি করবে। তাহলে আরেকটা যে এর আরএস সেটা হয়ে যাবে CH2 ডাবল বন্ড OH প্লাস, একটা লোন পেয়ার থাকবে। অক্সিজেন দুটো লোন পেয়ার থাকে আমরা জানি। এখানে একটা ডাউট তোমাদের আসতে পারে যে অক্সিজেন তো মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে যে বেশি ইলেকট্রোনেগেটিভ তার মাথায় প্লাস চার্জ যদি চলে আসে সেটা তো খুব একটা সুবিধাজনক হয় না, কারণ বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ইলেকট্রোনেগেটিভ মানেই তারা নেগেটিভ চার্জ, তারা মানে অ্যানায়নে কনভার্ট হতে চাইবে সবসময়, আর পজিটিভ ইলেকট্রোপজিটিভ যারা তারা পজিটিভ ক্যাটায়নে কনভার্ট হতে চাইবে। কিন্তু এই ক্ষেত্রে বিষয়টা উল্টো, এই ক্ষেত্রে সবার আগে হচ্ছে যে আমাকে দেখতে হবে যে সিস্টেম কীভাবে স্টেবিলিটি পাবে। এখানে কার্বনের যেহেতু ইলেকট্রন ডেন্সিটি কম, অক্সিজেন ওর ইলেকট্রনের যে ঘাটতি সেইটা মেটানোর জন্য লোন পেয়ার ডোনেট করলো। এবং আরও একটা উল্লেখযোগ্য বিষয়, আমরা পরে এটা পড়বো যখন এই দুটো আরএসের বা অন্য যে কোনো সিস্টেমের যে অনেকগুলো আরএস হয় তাদের মধ্যে কোনটা বেশি স্টেবল মানে মোর কন্ট্রিবিউটিং, সেইটা করার সময় আমরা একটা অক্টেট রুল বলে পড়বো, যে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটম যদি অক্টেট ফিল আপ হয়ে থাকে তাহলে সেই কন্ট্রিবিউটিং সেই আরএসটা মোর কন্ট্রিবিউটিং হয়
এবং তার স্টেবিলিটিও বেশি হয়। এবার হাইড্রোজেনের তো কখনোই অক্টেট হয় না, আমরা জানি হাইড্রোজেনের কী হয়, ডুপ্লেট, দুটো ইলেকট্রন থাকে বাইরের কক্ষে যখন সে বন্ড তৈরি করে ফেলে। এবার হাইড্রোজেন ছাড়া বাদ বাকি আর কী পড়ে থাকলো এখানে, কার্বন, অক্সিজেন। এখানে দেখো কার্বনের অক্টেট হয়ে গেছে, 8টা বন্ড, 4টে বন্ড তো কার্বন করেছে, দুটো হাইড্রোজেনের সঙ্গে আর দুটো অক্সিজেনের সঙ্গে, তাহলে 4টে বন্ড মানে 8টা ইলেকট্রন হয়ে গেল। অক্সিজেনেরও 8টা ইলেকট্রন আছে, একটা বন্ড হাইড্রোজেনের সঙ্গে, দুটো বন্ড দেখা যাচ্ছে, তাহলে দুটো আর একটা 3টে বন্ড, 6টা ইলেকট্রন, আর এই যে দুটো অক্টেট ফিল আপ, তাহলে অক্সিজেন কার্বন দুজনেরই অক্টেট ফিল আপ। কিন্তু এখানে কার্বনের অক্টেট ফিল আপ হয়নি, দুটো হাইড্রোজেনের সঙ্গে দুটো বন্ড করেছে আর একটা সিঙ্গেল বন্ড অক্সিজেনের সঙ্গে, টোটাল 3টে বন্ড মানে 6টা ইলেকট্রন। তাহলে যেহেতু এখানে অক্সিজেন কার্বন দুজনের মধ্যে একজনের অক্টেট ফিল আপ নেই, এখানে দুজনেরই অক্টেট ফিল আপ, তাই এইটা মোর স্টেবল। ঠিক আছে, দুটো আরএসের মধ্যে এটা মোর স্টেবল আরএস এবং মোর কন্ট্রিবিউটিং আরএস। এবং আরও একটা বিষয়, সেটা হচ্ছে এই যে অক্সিজেন বা কোনো জায়গায় থাকবে নাইট্রোজেন, এদের মতন যারা খুব হাইলি ইলেকট্রোনেগেটিভ, এরা এই যে পজিটিভলি চার্জ হয়ে যাচ্ছে, এটা দেখতে অড লাগলেও এটা অবশ্যই সম্ভব, একমাত্র তখনই সম্ভব যখন এদের অক্টেট ফিল আপ হয়ে আছে এরকম সময়। মানে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তার মাথায় নেগেটিভ চার্জ থাকবে, এটা হচ্ছে স্বাভাবিক। পজিটিভ চার্জ থাকবে, সেটাও স্বাভাবিক বা হতেই পারে ইউজুয়াল, যদি অক্টেট ফিল আপ থাকে। যদি অক্টেট ফিল আপ না থাকে তাহলে সেটা কখনোই স্টেবল হবে না এবং সেটা তৈরি হবে না। তো ওইটা আমি 2 লাইন এখানে লিখে দিচ্ছি যে অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টস ক্যান অ্যাকোমোডেট মানে জায়গা দিতে পারে কাদেরকে, পজিটিভ চার্জকে, মানে এরা নিজেরা পজিটিভলি চার্জড হতে পারে, only if their octet is complete। ঠিক আছে, ধরে যাক এরকম একটা কম্পাউন্ড রইল মিথানল, অক্সিজেনের দুটো লোন পেয়ার থাকে নর্মাল অবস্থায়, নিউট্রাল অবস্থা দুটো লোন পেয়ার থাকে। এইবার যদি কোনো কারণে এই বন্ডটা অক্সিজেনের ব্রেক করে যায়, OH বন্ড ব্রেক করে গেল, এবং কোনো কারণে হাইড্রোজেন কী করলো, এই বন্ড পেয়ারটা পুরোপুরি নিয়ে বাইরে চলে গেল, মানে H- তৈরি হয়ে গেল। আমি বলছি এটা যদি হয় তাহলে কি হবে, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে, CH3O অক্সিজেনের দুটো লোন পেয়ার যেরকম ছিল আছে, কিন্তু যেহেতু একটা ইলেকট্রন পেয়ার চলে গেছে তাই ওর মাথায় প্লাস চার্জ আসবে এবার, আর এখানে ধরো H- হলো। তাহলে এই যে স্পিসিসটা তৈরি হলো যেখানে অক্সিজেন পজিটিভলি চার্জড, এবার ইলেকট্রন কটা আছে, একটা বন্ড, দুটো ইলেকট্রন আর দুটো লোন পেয়ার, 2 2 4, 2 6, 6টা ইলেকট্রন। তাহলে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, পজিটিভলি চার্জড, কিন্তু অক্টেট ফিল আপ নেই, সুতরাং এটা তৈরি হবে না মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই রিয়াকশানটাই হয় না, মানে যে রিয়াকশানটা আমরা দেখিয়েছি এই ওভারঅল এই রিয়াকশানটাই ইম্পসিবল। কেন, কারণ এখানে হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অক্সিজেন পজিটিভলি চার্জড এবং অক্টেট ইনকমপ্লিট। অক্টেট কমপ্লিট থাকলে কোনো সমস্যা নেই। এরকম আরও একটা এক্সাম্পল দেখাই, সেটা হচ্ছে একই রকম, ধরো অক্সিজেন জায়গায় আছে নাইট্রোজেন, এখন নাইট্রোজেনের লোন পেয়ার থাকে, তো নাইট্রোজেন লোন পেয়ার এখানে ডোনেট করে কার্বনের ইলেকট্রনের ঘাটতি মেটাতে চাইবে, এবং আমরা আরেকটা আরএস পাবো, সেটা হচ্ছে CH2 ডাবল বন্ড NH2+। দেখো এখানে নাইট্রোজেনও প্লাস চার্জ হয়ে গেছে, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, পজিটিভলি চার্জ, কিন্তু অক্টেট ফিল আপ আছে। এই যে দুটো বন্ড হাইড্রোজেনের সঙ্গে আর দুটো এখানে, টোটাল 4টে বন্ড মানে 8টা ইলেকট্রন। তাহলে ওই ক্ষেত্রেও মানে এটাও পসিবল, খুব ভালোভাবেই পসিবল, এটা হচ্ছে এই হেডিংয়ের আন্ডারে পড়লো এইটা এবং এইটা, কিন্তু এটা কখনোই সম্ভব নয়, কারণ আবারও আমি রিপিট করছি, অনেক সময় পরবর্তীকালে আমাদের এগুলোকে নিয়ে ডিল করতে হবে যে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট পজিটিভ চার্জ তখনই হবে যখন তার অক্টেট কমপ্লিট থাকবে। আচ্ছা, লাস্ট হচ্ছে ডি অরবিটাল রেজোনেন্স। এটা করলে আমাদের ওই আগের দিন যে লিস্ট বানিয়েছিলাম 7-8টার টাইপের পুরোটা কমপ্লিট হবে, এরপর আমরা কোয়েশ্চেন আনসারে যাব। ডি অরবিটাল রেজোনেন্সে কী বলেছিলাম যে দুটো অ্যাটম থাকবে পাশাপাশি, A আর B, তার মধ্যে একজনের থাকবে লোন পেয়ার অফ ইলেকট্রন, নিউট্রালও হতে পারে, নেগেটিভ চার্জও হতে পারে, আর পাশের জনের থাকবে ভেকেন্ট ডি অরবিটাল, তাহলে এই লোন পেয়ারটা এখানে ডোনেট করতে পারবে। এবার খুব ইন্টারেস্টিং যে এক্সাম্পলটা, সেটা হচ্ছে দেখো CH2- Cl আর CH2- F। পরীক্ষায় কোয়েশ্চেন আছে এই দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল। তো
যেহেতু ক্লোরিন আছে, দেখো নেগেটিভ চার্জ আছে, মানে লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, সিগমা বন্ড দিয়ে যুক্ত যে অ্যাটমের সঙ্গে সেই অ্যাটমের ডি অরবিটাল আছে, তাহলে ও নিজের ইলেকট্রনটা এই ডি অরবিটালে ডোনেট করতে পারবে। করলে পরে এর আরেকটা যে আরএস রেজোনেটিং স্ট্রাকচার কী পাবো দেখো, নতুন বন্ড তৈরি হলো, ইলেকট্রন পেয়ার শেয়ার করলো, তার ফলে কার্বনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি কমে গেল, সুতরাং মাইনাস থেকে ও হয়ে গেল নিউট্রাল। ক্লোরিন সেই ইলেকট্রনটা গেইন করলো, তাই ক্লোরিন হয়ে গেল নেগেটিভলি চার্জড। তাহলে এই দুটো হচ্ছে আরএস, এবং এই পার্টিকুলার কার্বন আয়নটা রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি পেল। কিন্তু এখানে ফ্লুরিন তো সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, 2D তো হয় না, তাই এরকম কোনো রেজোনেন্স হবে না, বরং এ কেবলমাত্র মাইনাস আই এফেক্ট দেখাতে পারবে। মাইনাস আই এফেক্টের মাধ্যমে কার্বন আয়নকে ও স্টেবিলিটি দেবে। এবার রেজোনেন্স এফেক্ট আর যদি আমাকে কম্পেয়ার করতে বলা হয় ইন্ডাকটিভ এফেক্ট, কোনো একটা সিস্টেমকে স্টেবিলিটি দেওয়ার ক্ষেত্রে কোন এফেক্ট বেশি কার্যকরী, রেজোনেন্স না ইন্ডাকটিভ, তাহলে কথা হচ্ছে যে রেজোনেন্স এফেক্ট বেশি কার্যকরী, যদিও ফ্লুরিনের থেকে ক্লোরিনের মাইনাস আই এফেক্ট কম। ঠিক আছে, এখানে যেমন ডি অরবিটাল রেজোনেন্স হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম ক্লোরিন কিন্তু মাইনাস আই এফেক্টও দেখাবে, তাহলে মাইনাস আই দিয়েও ও স্টেবিলাইজ করছে কার্বন আয়নকে, আবার রেজোনেন্স দিয়েও স্টেবিলাইজ করছে, আর এখানে কেবলমাত্রই মাইনাস আই। আমি যদি ক্লোরিনের মাইনাস আইটা বাদ দিয়েও দিই, যদি কেবলমাত্র ডি অরবিটাল রেজোনেন্সকেই যদি আমি কনসিডার করি, তাহলেও স্টেবিলিটি দেওয়ার ক্ষেত্রে, সিস্টেমকে স্টেবিলাইজ করার ক্ষেত্রে রেজোনেন্সের ইফেক্ট অনেক বেশি, ইন্ডাকটিভ ইফেক্ট অনেক কম, লোয়ার এফেক্ট। সেই কারণে এ ডমিনেট করবে, এবং ফাইনালি আমরা বলবো যে স্টেবিলিটি কার বেশি হবে, CH2 - Cl, এই সিস্টেমের স্টেবিলিটি বেশি হবে এর তুলনায়। ঠিক আছে, পরে আমরা এরকম কম্প্যারিজন আরও করব, যে কার্বোক্যাটায়নদের ক্ষেত্রেও তাই হয়, সবথেকে বেশি রেজোনেন্স এফেক্ট হয়, তারপরে হাইপার কনজুগেশন হয়, তারপরে লাস্টে থাকে ইন্ডাকটিভ এফেক্ট। স্টেবিলিটি দেওয়ার ক্ষেত্রে ইন্ডাকটিভ এফেক্টের ভূমিকা সবথেকে কম, আর কি সবথেকে কম প্রভাবশালী এফেক্ট হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। কিন্তু এইটার মতনই আরেকটা এক্সাম্পল দেখো, CH2 - এখানে ধরো CF3 আছে, আর CH2 - CCl3। এবার এইটার সঙ্গে এটা কম্পেয়ার করো, CH2 এর সঙ্গে, মানে কার্বনের সঙ্গে ডিরেক্টলি ওই সেই অ্যাটম যার ডি অরবিটাল আছে, কিন্তু এখানে মাইনাস চার্জের সঙ্গে ডিরেক্টলি কি আছে, কার্বন, তারপরে তো ক্লোরিন। মানে আমি বলতে চাইছি যে CH2 - আর এই যে C, এই ক্লোরিন বা ক্লোরিনের ডি অরবিটাল আছে। এই যে ছবিটা যেরকম হয়েছে, এইরকম কি এখানে হয়নি তো, বি অ্যাটমের তো ডি অরবিটাল নেই, বি অ্যাটম তো এখানে কার্বন, পরের জন্য ডি অরবিটাল আছে, সেই ডি অরবিটালে গিয়ে আর রেজোনেন্স হবে না। আমাদের লোন পেয়ার সিগমা বন্ড ডি অরবিটাল, এইটা হচ্ছে কনজুগেশন। তাই এখানে লোন পেয়ার মানে নেগেটিভ চার্জ, সিগমা বন্ড তারপরে ডি অরবিটাল ক্লোরিনের, তাহলে হলো না কনজুগেশন। তাহলে এখানে শুধুমাত্রই ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে এখানে অ্যাপ্লিকেবল। এইবার আমরা জানি যে ফ্লুরিনের ইন্ডাকটিভ এফেক্ট অনেক বেশি, তাহলে তিনটা ফ্লুরিনের এফেক্ট কম্বাইন্ড এফেক্ট অনেক বেশি দেন তিনটা ফ্লুরিনের কম্বাইন্ড এফেক্ট তিনটে ক্লোরিনের কম্বাইন্ড এফেক্টের থেকে অনেক বেশি। তাহলে এইখানে ওভারঅল মাইনাস আই এফেক্ট অনেক বেশি, এইখানে ওভারঅল মাইনাস আই এফেক্ট কম, আর রেজোনেন্সের তো কোনো ব্যাপারই নেই কোথাও। তাহলে যেখানে মাইনাস আই প্রভাব বেশি সেখানে স্টেবিলিটি বেশি। তো এই দুটো খুব ইম্পর্টেন্ট দুটো এক্সাম্পল, যেখানে নেগেটিভলি চার্জড কার্বন অ্যাটমের সঙ্গে হ্যালোজেন ক্লোরিন এবং ফ্লুরিন একবার ডিরেক্টলি অ্যাটাচড, একবার দুজনেই ইনডিরেক্টলি। ডিরেক্টলি অ্যাটাচড হলে তখনই ডি অরবিটাল রেজোনেন্সের পসিবিলিটি থাকবে। ঠিক আছে, আরও একটা লাস্ট এক্সাম্পল দেখাই, সেটা হচ্ছে ধরো কার্বন আয়ন আছে দুটো এরকম, এখানে অক্সিজেন আর এখানে ধরো একটা কার্বন, এই কার্বনটা নেগেটিভ চার্জ, আর একই রকম অক্সিজেনের জায়গায় সালফার আছে আর এখানে নেগেটিভ চার্জ। এবার নেগেটিভ চার্জের পাশে যে এলিমেন্ট অক্সিজেন, মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে ইলেকট্রোনেগেটিভ তখন মাইনাস আই এফেক্ট দেখাবে। ঠিক আছে, এই সালফারও মাইনাস আই দেখাবে, সালফারও টু সাম এক্সটেন্ট বেশি ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন, তাহলে মাইনাস আই দেখাবে। কিন্তু সালফার যেহেতু থার্ড পিরিয়ড এলিমেন্ট ক্লোরিনের মতন, তাই জন্য ডি অরবিটাল রেজোনেন্স হবে এখানে, এবং ডি অরবিটাল রেজোনেন্স হওয়ার ফলে আমরা যে আরেকটা আরএস এর পাবো সেটা এরকম পাবো,
এই কার্বন ইলেকট্রন পেয়ার ডোনেট করলো, তাহলে নেগেটিভ চার্জ ডেন্সিটি কমে গিয়ে নিউট্রাল হলো, এখানে ডাবল বন্ড হলো, আর সালফার সেই তার ডি অরবিটালে ইলেকট্রনটা গেইন করলো ওভারল্যাপ করার জন্য, তাই জন্য ইলেকট্রন গেইন করার জন্য ওখানে নেগেটিভ চার্জ হলো, ঠিক যেরকম এখানে সিএলের মাথায় নেগেটিভ চার্জ এসেছিলো একই রকম। তাহলে যেহেতু এখানে রেজোনেন্স, এখানে কেবলমাত্র ইন্ডাকটিভ, রেজোনেন্সের এফেক্ট বেশি, তাহলে স্টেবিলিটি কার বেশি? সালফার সিস্টেমের স্টেবিলিটি বেশি অক্সিজেন সিস্টেমের থেকে। তাহলে এবার আমরা অনেকগুলো কোয়েশ্চেন সলভ করবো। কোয়েশ্চেন হচ্ছে যে রাইট আরএস অফ দ্য ফলোয়িং ইফ পসিবল। ইফ পসিবল কেন, মানে অনেক স্ট্রাকচার এখানে এরকম হতে পারে যাদের কোনো আরএস হবেই না, সেটা আমাকে দেখে বুঝতে হবে। ঠিক যেমন ধরো প্রথমটাই পাই বন্ড, সিগমা বন্ড তারপর প্লাস চার্জ। আমাদের কনজুগেশনের প্রথম টাইপ কী ছিল? পাই সিগমা প্লাস চার্জ। তাহলে এখানে পাই সিগমা তারপরে প্লাস চার্জ, তাহলে এখানে রেজোনেন্স হবে না। পাই সিগমা নেগেটিভ চার্জ, তাহলে হবে কীভাবে হবে? নেগেটিভ চার্জ আসবে প্রথমে, তাহলে এর যে আরএস সেটা দেখো, এই হচ্ছে তার আরএস, তাই না? 1 2 3 পজিশনে নেগেটিভ চার্জ চলে গেল, আর 1 2 মাঝখানে ডাবল বন্ড হয়ে গেল। 3 নম্বর এক্সাম্পল আমাদের ওই দিকে আছে। আবারও দেখো পাই সিগমা নেগেটিভ চার্জ, তাহলে কীরকম হবে? এখানে অক্সিজেন, এই কার্বনটাতে নেগেটিভ চার্জ। 4 নম্বর দেখো আবারও পাই সিগমা আর অক্সিজেনের লোন পেয়ার, ঠিক আছে? তাহলে CH2 মাইনাস CH OH প্লাস। পাই সিগমা নেগেটিভ চার্জ, কনজুগেশন নেই। পাই সিগমা লোন পেয়ার আছে না এখানে? 3খানা লোন পেয়ার আছে ইনফ্যাক্ট, ঠিক আছে? তাহলে কীরকম হবে দেখো, CH2 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড Cl প্লাস, এটা মাইনাস। ইনফ্যাক্ট এই যে কম্পাউন্ডটা দেওয়া আছে CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড Cl, এটার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। ভিনাইল VINYL, ভিনাইল ক্লোরাইড। তোমরা নিশ্চয়ই PVC নাম শুনেছো, পলিভিনাইল ক্লোরাইড তৈরি হয় এই কম্পাউন্ড থেকে। নেক্সট দেখো পাই সিগমা নেগেটিভ চার্জ, আমি এখানে স্টার সাইন দিচ্ছি। পাই সিগমা নেগেটিভ চার্জ একটা কনজুগেশনের সিস্টেম, কিন্তু এখানে কনজুগেশন হবে না। কেন হবে না? কারণ এই পার্টিকুলার বোরন অ্যাটমটা sp3 বোরন, 3টে হাইড্রোজেন, একটা দিয়ে কার্বন, 4টে বন্ড করে ফেলেছে অলরেডি। 4টে বন্ড মানে অক্টেট ফিল আপ হয়ে গেছে, এবং বোরনটা sp3 হাইব্রিডাইজড। যদি ইলেকট্রন পেয়ারটা এইখানে দেয়, তাহলে বোরন 5খানা বন্ড হয়ে যাবে। 5টা বন্ড বোরন গ্রুপ 13 এলিমেন্ট এবং সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট ও করতেই পারে না, তাহলে এটাতে হবে না। 8 নম্বর দেখো পাই সিগমা আর অক্সিজেন লোন পেয়ার আছে, তাহলে লোন পেয়ার দিল এখানে, আর পাই বন্ড খুলে গেল, তাহলে অক্সিজেন পজিটিভ চার্জ, এখানে ডাবল বন্ড, এখানে মাইনাস চার্জ, রাইট? পাই সিগমা অড ইলেকট্রন হবে না, কনজুগেশন নেই, কিন্তু এখানে হবে পাই সিগমা অড ইলেকট্রন হবে এটা। তাহলে কীভাবে হবে এটা? এইখানকার একটা পাই বন্ড এইদিকে খুলবে অর্ধেক, আর এইদিকে খুলবে অর্ধেক, তাহলে 1 2 3, তাহলে 3তে ডট হয়ে গেল, আর এখানে উপরে ডাবল বন্ড হয়ে গেল, 1 2 মাঝখানে ডাবল বন্ড হয়ে গেল, আর 3 নম্বরে ডট হয়ে গেল। 11 নম্বর দেখো বেনজিন রিং, তার উপরে আছে NH2, নাইট্রোজেনের লোন পেয়ার আছে, তাহলে পাই সিগমা লোন পেয়ার, তাহলে পাই বন্ড এখানে লোন পেয়ার ডোনেট করলো, এই পাই বন্ড খুলে গেল, তাহলে নাইট্রোজেন এখন পজিটিভলি চার্জড, এটা ডাবল বন্ড হয়ে গেল, আর পাশের এই কার্বনের নেগেটিভ চার্জ, এই দুটো ডাবল বন্ড যেমন ছিল থাকলো। এবার আবারও পাই সিগমা নেগেটিভ চার্জ, তার মানে এই নেগেটিভ চার্জ এবার এখানে আসবে, এখানে নেগেটিভ চার্জ এসে গেল, খুব ভালো করে লক্ষ্য করো, এটাই হয়ে গেল স্ট্রাকচার। আবারও পাই সিগমা নেগেটিভ চার্জ, তাহলে নেগেটিভ চার্জ এখানে গেল, পাই বন্ড খুলে গেল আবার, তাহলে এখানে ডাবল বন্ড হলো, এটা ছিল, এখানে NH2 প্লাস যেমন ছিল, এখানে নেগেটিভ চার্জ, নেক্সট আবার নেগেটিভ চার্জ এইখানে গেল,
পাই সিগমা নেগেটিভ চার্জ, তাহলে এবার এই পাই বন্ডটা খুলে গেল। তাহলে এইবার আমরা আবার পেয়ে গেলাম একদম স্টার্টিং মেটেরিয়াল যেটা দিয়ে শুরু করেছিলাম, অর্থাৎ অ্যানিলিন, কিন্তু বেনজিন বলয়ে পাই বন্ডগুলোর পজিশন পাল্টে গেল। যদি আমরা জানি যে পাই বন্ড বেনজিন বলয়ে স্ট্যাটিক নয়, ঘুরতে থাকে। এই কম্পাউন্ডটার নাম লিখে রাখি অ্যানিলিন। ঠিক আছে, ফেনল একই রকম, দুটো লোন পেয়ার। তাহলে এখানে গেল, এই পাই বন্ডটা খুলে গেল। অক্সিজেনে একটা লোন পেয়ার থাকবে, একটা প্লাস চার্জ হয়ে যাবে। যে লোন পেয়ারটা থাকলো ওইটা আবার আমরা অনেক সময় দেখাইও না, দরকার নেই দেখানোর, ছবিটা একটু সিম্পলিফাইড হয়ে যায় আর কি। এটা হলো। আবার নেগেটিভ চার্জ এখানে আসলো, পাই বন্ড খুললো, কারণ পাই সিগমা নেগেটিভ চার্জ কনজুগেশন। আবারও আছে এখানে নেগেটিভ চার্জ, এই হয়ে গেল। আবার নেগেটিভ চার্জ এখানে গেল, এই পাই বন্ড খুলে এখানে এলো। সবসময়ই পাই সিগমা এবং তারপরে নেগেটিভ পজিটিভ লোন পেয়ার এসব থাকলে কনজুগেশন হবে। চার্জটা 1 থেকে শিফট করে যাবে 3-তে, 1 2 3, চার্জ এখানে শিফট করে গেল, আর ডাবল বন্ড এরকম পজিশনে হয়ে গেল। নেক্সট আবার আমরা ফিরে গেলাম যেটা আমাদের স্টার্টিং কম্পাউন্ড ছিল ফিনল, শুধুমাত্র পাই বন্ডগুলো বেনজিন বলয়ের মধ্যে তাদের পজিশনটা অল্টার হয়ে গেল। কিন্তু আমরা যদি একটা এরকম কম্পাউন্ড নিই, এটা হচ্ছে নাইট্রোবেনজিন। বেনজিনের যদিও এখনও রিংগুলোই আমি দিইনি। নাইট্রোবেনজিন, এবার দেখো কী সিস্টেম হচ্ছে। এটা পাই সিগমা পাই তো এখানে আছে, আবার এদিকেও পাই সিগমা পাই আছে। তাহলে প্রথম ব্যাপারটা এইরকম হবে, অন্য কালি দিয়ে দেখাই। প্রথমে এই পাই বন্ডটা খুলে এইখানে নাইট্রোজেনের কাছে গেল এবং এই বন্ডটা খুলে গেল। ঠিক আছে, পাই সিগমা পাই কনজুগেশন। এবার প্রথমে ওটাই কেন হলো, বেনজিন বলয়ের ভেতরের পাই সিগমা পাইগুলো কেন কনজুগেশনে প্রথমে গেল না, সেইটা আমরা পরে আলোচনা করছি। মেসোমেরিক এফেক্ট যখন বলবো তখন ডিটেলিং পড়বো। এর ডাবল বন্ড হয়ে গেল। দেখো নাইট্রোজেনের এখানে সিঙ্গেল বন্ড ছিল, তো একটা বন্ড বেড়ে গেল, আবার ওদিকে ডবল ছিল, সেটা হয়ে গেল সিঙ্গেল। তার মানে ফাইনালি নাইট্রোজেনের 4টে বন্ড ছিল টোটাল, 1 2 3 4টে, তো 4টেই থাকলো। ফলে নাইট্রোজেনের প্লাস চার্জ যেমন ছিল তেমন থাকবে, যেহেতু বন্ডের সংখ্যা পাল্টালো না। আর এই অক্সিজেন এখন নেগেটিভলি চার্জ হয়ে গেছে। এরপরে এই কার্বন থেকে ইলেকট্রন চলে গেছিলো, তাহলে এই কার্বনের মাথায় এখন পজিটিভ চার্জ এসে গেল, আর এই দুটো যেমন ছিল তেমন রইল। এবার কনজুগেশন চলে এলো রিংয়ের ভেতরে, পাই সিগমা প্লাস চার্জ। তাহলে পাই সিগমা প্লাস চার্জ যদি হয়, তাহলে প্লাস চার্জ মানে তার ইলেকট্রন ঘাটতি মেটানোর জন্য পার্শ্ববর্তী পাই ইলেকট্রন ছুটে এলো এখানে। তাহলে পরবর্তী আরএস কেমন দেখতে হবে দেখো। তাহলে এখানে ডাবল বন্ড হবে, আর 3 নম্বর পজিশনে চলে যাবে প্লাস চার্জ। এখানে প্লাস চার্জ, এখানে ডাবল বন্ড, এটা ছিল, আর এখানে এন ও মাইনাস এটা প্লাস। আবারও পাই সিগমা প্লাস চার্জ, তাহলে এইটা আবার এইখানে গেল, ডাবল বন্ড হলো, প্লাস চার্জ হলো এইটা, এবং ফাইনালি এইটা এখানে চলে এলো, মানে এই নেগেটিভ চার্জটা আবার এখানে এলো এবং এটা এখানে চলে এলো। আচ্ছা, এইদিকে লিখে ফেলি, জায়গা আছে। আবারও দেখো বেনজিন বলয়ে পাই ইলেকট্রনের পজিশনগুলো অল্টার হয়ে গেল এবং ফার্স্ট কম্পাউন্ডটা আমরা আবার ফিরে পেলাম। আমরা এরপর আলোচনা করবো যে এগুলোকে আমরা -m গ্রুপ বলি, এগুলোকে আমরা +m গ্রুপ বলি। তো কেন বলি তার ডিটেল আজকে বলছি না, পরবর্তী ভিডিওতে বলবো, মেসোমেরিক এফেক্ট যখন পড়াবো। পরে দেখো পাই সিগমা তারপরে অড ইলেকট্রন হবে না। আচ্ছা, এখানেও দেখো পাই সিগমা অড ইলেকট্রন, বা পাই সিগমা অড ইলেকট্রন, কনজুগেশন নেই। এদিকেও আসো পাই
সিগমা সিগমা তারপরে পাই হবে না, তারপরটা অবশ্য হবে, কারণ পাই সিগমা তারপরে অড ইলেকট্রন আছে। যদি এখানে অড ইলেকট্রনটা এই কার্বনটায় হতো তাহলে পাই সিগমা অড ইলেকট্রন, তাহলে কনজুগেশন হয়ে যেত। তাহলে এখানটা কি হবে, নেক্সট যে আরএসটা তৈরি হবে তাতে এখানটা হচ্ছে ডট আর এখানটা হচ্ছে ডাবল বন্ড। দেখো এখানেও পাই সিগমা, তারপর এখানটায় হয়ে যাবে, তারপরে আরও একটা স্টেপ হবে, আবারও পাই সিগমা অড ইলেকট্রন আছে, তাহলে এখানে ডাবল বন্ড, আর এই লাস্টে এখানে শেষ মাথার কার্বনটাতে অড ইলেকট্রন। এটা হয়ে গেলো 17, 18। দেখো প্লাস চার্জে তো পাই সিগমা প্লাস চার্জ কনজুগেশন হবে, এইদিকে পাই সিগমা সিগমা প্লাস চার্জ, মানে এদিকটাতে হবে না, তাহলে একটাই কনজুগেশন হবে ডান দিকে। তাহলে এটা রইল যেমন, তাহলে এখানে প্লাস চার্জ হয়ে গেল, এখানে ডাবল বন্ড হয়ে গেল, তাই না? পাই বন্ডটা যদি এখানে আসে তাহলে এখানে ডাবল বন্ড, আর 1 2 3 3 নম্বরে প্লাস চার্জ। দেখো এই যে পাই সিগমা আর অড ইলেকট্রন এটা থাকলো, তাহলে এখানটা হবে ডাবল বন্ড, আর 1 2 3 এখানটায় হয়ে যাবে ডট। নেক্সট আবারও পাই সিগমা আর তারপরে অড ইলেকট্রন, তাহলে আর একটা ছবি হবে, তাহলে এখানটা ডট হয়ে গেল, এখানটা ডাবল বন্ড হয়ে গেল, এটা ছিল, এই হয়ে গেল 3টে টোটাল আরএস। আচ্ছা 20 নম্বর দেখো পাই সিগমা নেগেটিভ চার্জ, তার নেগেটিভ চার্জ এখানে এলো, পাই বন্ড খুলে গেল, তাহলে এর আরেকটা যেটা আরএস হবে এটা হচ্ছে এখানে নেগেটিভ চার্জ, এখানে ডাবল বন্ডেড এনএইচ, ঠিক আছে। আচ্ছা 21 কোথায় গেল, আচ্ছা আমি 20 পরে ভুল করে 22 লিখে দিয়েছি, 22 23, এটা অ্যাকচুয়ালি 21 করে নাও, এটা 21 এটা 22। তো এখানে দেখো পাই সিগমা পাই, এখানে একটা জিনিস ইন্টারেস্টিং, পাই সিগমা পাই, কিন্তু কথা হচ্ছে যে এই পাই বন্ডের মুভমেন্ট এইদিকে রিংয়ের দিকে হবে না, বাইরের দিকে হবে। আবারও এটা আমরা বলবো যে মাইনাস এম এফেক্ট বা প্লাস এম এফেক্ট, মেসোমেরিক এফেক্ট যখন আমরা পড়বো পরের লেকচারে তখন আমরা এটাকে এক্সপ্লেইন করব, ঠিক আছে। তাহলে এই অক্সিজেন সিঙ্গেল বন্ডেড এবং নেগেটিভ চার্জ হয়ে গেল, এইখানে ডাবল বন্ড হয়ে গেল, এবং এই পার্টিকুলার কার্বনটায় হয়ে গেল পজিটিভ চার্জ, ঠিক আছে। আর আচ্ছা এটা লাস্ট পড়ে থাকলো, দেখো নেগেটিভ চার্জ সিগমা পাই, মানে পাই সিগমা নেগেটিভ চার্জ, তাহলে এখানটার কনজুগেশন হবে, আবার পাই সিগমা পাই এখানেও কনজুগেশন হবে। কিন্তু আবার আমি বলছি কনজুগেশন হলে পরে, কনজুগেশন মানে কি, ইলেকট্রনের ফ্লো হবে, ইলেকট্রনের ফ্লো রিং থেকে বাইরের দিকে হবে এই পার্টিকুলার কেসে। কেন হবে দেখো, যদি বাইরে থেকে রিংয়ের দিকে আসে তাহলে পাই সিগমা পাই, তার মানে এই বন্ডটা, এই ডাবল বন্ডটা এইখানে যাবে, আর এই ডাবল বন্ডটা খুলে গিয়ে এই কার্বন নেগেটিভ চার্জ আসবে, তাহলে পাশাপাশি দুখানা কার্বনে নেগেটিভ চার্জ হয়ে যাবে, সিস্টেম হাইলি আনস্টেবল হয়ে যাবে। সুতরাং রিংয়ের দিকে ইলেকট্রনের ফ্লো হবে না, ফ্লো হবে উল্টো দিকে, মানে রিং থেকে উপরের দিকে উঠলো, এটা গেল, আর এইখানটায় নেগেটিভ চার্জ হবে। তাহলে এর যেটা আর একটা আরএস, এখানটা ডাবল বন্ড হয়ে গেল, এই কার্বনটায় নেগেটিভ চার্জ হয়ে গেল, যার সঙ্গে কিনা আরেকটা পাই বন্ড কনজুগেশনে আছে, তাহলে এইটা আবারও এইখানে যাবে এবং এই কার্বনটাতে নেগেটিভ চার্জ আসবে, তাহলে ডাবল বন্ড আর এইখানে নেগেটিভ চার্জ, ঠিক আছে। তাহলে এই 22 নম্বরের টোটাল 3খানা আমাদের আরএস হলো। এরপর দেখো আবারও আগের মতন 23 26 এই দুটো কম্পাউন্ডের মধ্যেই রিং থেকে ইলেকট্রন বাইরের দিকে যাবে। কোন ক্ষেত্রে বেনজিন রিং থেকে বা অন্য যে কোনো সাইক্লিক সিস্টেম থেকে ইলেকট্রনের ফ্লো বাইরের দিকে হবে বা বাইরের থেকে ভেতরের দিকে হবে, সেইটা আমরা বুঝতে পারবো, আবারও বলছি, মেসোমেরিক এফেক্ট যখন আমি নেক্সট লেকচারে বলবো তখন। এখন আপাতত এইটুকু জানো যে প্রথমে এই পাই সিগমা পাই এই রেজোনেন্সটা হচ্ছে, এটা হওয়ার পরে
তাহলে এখানটায় প্লাস চার্জ হয়ে গেল, এখানটায় ডাবল বন্ড এলো, এখানটায় নেগেটিভ চার্জ হলো, এই গ্রুপটা যেমন ছিল থাকলো, দিয়ে তারপরে আরেকটা কনজুগেশন হলো পাই সিগমা নেগেটিভ চার্জের, এবং ফাইনালি ইলেকট্রনের ফ্লো হয়ে গেল বাইরের দিকে। তাহলে এই বন্ডটা ছিল, এই বন্ড তৈরি হলো, আর এখানে NH মাইনাস হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা একই রকম এটা, তাহলে এটা আগে করে দিই, যে প্রথমে পাই সিগমা পাই এই কনজুগেশনটা হলো, তাহলে এখানে ডাবল বন্ড, এখানে নেগেটিভ চার্জ, তারপর নেগেটিভ চার্জটা এখানে এলো, পাই সিগমা নেগেটিভ চার্জ হলো, তৈরি হবে হচ্ছে এখানে ডাবল বন্ড আর এখানটায় নেগেটিভ চার্জ। ঠিক আছে, দেখো লোন পেয়ার আছে, এর ডোনেট করতে পারবে অ্যালুমিনিয়াম থার্ড পিওর এলিমেন্ট ভ্যাকেন্ট 3D অরবিটাল আছে, তাহলে 3Dতে ইলেকট্রন গেইন করতে পারবে, ডি অরবিটাল রেজোনেন্স হচ্ছে, ডাবল বন্ড হয়ে গেল, অক্সিজেন যেহেতু নতুন একটা বন্ড তৈরি করবে, এর পি আর এর ভ্যাকেন্ট ডি, তাহলে নতুন বন্ড তৈরি হলো, তো অক্সিজেন প্লাস চার্জ হলো, অ্যালুমিনিয়ামের মাথায় আমরা নেগেটিভ চার্জ দিলাম। আচ্ছা এখানটা দেখো কী হচ্ছে, এই CHO গ্রুপটাকে আমরা একটু যদি ভেঙে লিখি, আমরা দেখবো যে CHO গ্রুপ এরকম দেখতে হয়। এবার দেখো পাই সিগমা সিগমা পাই, তাহলে কোনো কনজুগেশন কিন্তু নেই। যদি একটা কার্বন এখানে কম থাকতো, অ্যাকচুয়ালি এটা CH2 হবে, ঠিক করে নাও একটু, এটা CH2 যদি না থাকতো তাহলে আমরা পাই সিগমা পাই পেতাম, রেজোনেন্স হতো, কিন্তু এই ক্ষেত্রে এখানে রেজোনেন্স হলো না। 27টা লক্ষ্য করো, নাইট্রোজেনগুলো লোন পেয়ার আছে এখানে, আর বোরনগুলো আমরা জানি যে বোরনের, আচ্ছা লোন পেয়ারটা ভেতর দিকেই লিখে তাহলে দেখাতে সুবিধা হবে। বোরনের ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, ওই যে লোন পেয়ার, একটা অ্যাটমে লোন পেয়ার, পাশের অ্যাটমে যদি কার্বন হয় প্লাস চার্জ, সেটার মতোই প্লাস চার্জওয়ালা কার্বন মানে আলটিমেটলি ভ্যাকেন্ট অরবিটাল, তাহলে ওই লোন পেয়ার প্লাস চার্জের মতন কনজুগেশনটাও এখানে হচ্ছে। তাহলে এই ইলেকট্রনটাও এখানে ডোনেট করবে, যাতে করে বোরন তার ভ্যাকেন্ট অরবিটালের সঙ্গে প্যারালাল ওভারল্যাপ করে এখানটা পাই বন্ড বানাতে পারে। একই রকম এইখানেও হবে এবং একই রকম এইখানেও হবে, তিনটে আলাদা আলাদা জায়গাতেই হবে। এবং ফাইনালি দেখো যেটা হচ্ছে তৈরি, এবার অল্টারনেট ডাবল বন্ড সিঙ্গেল বন্ড তৈরি হয়ে গেল, এখানে ডাবল বন্ড হলো, এখানে হলো এবং এখানে হলো। এবার যেহেতু নাইট্রোজেন লোন পেয়ার ডোনেট করেছে, তাহলে নাইট্রোজেনগুলোর মাথায় সব প্লাস চার্জ হয়ে যাবে, সবকটা নাইট্রোজেনই হচ্ছে লোন পেয়ার ডোনেট করেছে, আর বোরনগুলো ইলেকট্রন গেইন করেছে, তাহলে এদের মাথায় হয়ে যাবে নেগেটিভ চার্জ। এবার প্রত্যেকের সঙ্গে একটা করে এইচ আছে, সেটা জুড়ে দাও। এই যে কম্পাউন্ডটা দুখানা RS আমরা বানালাম, এই কম্পাউন্ডটার মলিকুলার ফর্মুলা হচ্ছে B3N3H6, B3N3H6। সেকেন্ড যে RSটা পেলাম, সেই RSটা দেখতে বেনজিনের মতন বলে, এই কম্পাউন্ডটার অ্যাকচুয়াল নাম হচ্ছে বোরাজিন, কিন্তু এই বোরাজিনকে ইনঅর্গ্যানিক বেনজিন বলা হয়। কেন? কারণ বেনজিনেও এরকম 6খানা কার্বন থাকে, খালি এখানে কার্বনের জায়গায় অল্টারনেট নাইট্রোজেন এবং বোরন, এবং কার্বনের প্রত্যেকটা কার্বনের সঙ্গে বেনজিনে প্রত্যেকটা কার্বনের সঙ্গে একটা করে এইচ থাকে। এখানেও 1 2 3 4 5 6 যে 6 মেম্বার রিং, প্রত্যেকটা মেম্বারের সঙ্গে একটা করে হাইড্রোজেন এবং অল্টারনেট সিঙ্গেল বন্ড ডাবল বন্ড। এবং আরও ইন্টারেস্টিংলি, আমি যেমন লোন পেয়ারটা এই দিকে দিয়েছি, তুমি যদি লোন পেয়ারটা এই নাইট্রোজেন লোন পেয়ারটা এই দিকে দিতে, তাহলে তোমার এইখানে ডাবল বন্ড হতো, এখানে ডাবল বন্ড হতো, এখানে ডাবল বন্ড হতো, মানে এখানে আরও একটা RS আমি পাবো, টোটাল 3টে RS হয়ে গেল বোরাজিনের। এরপর দেখো CH2 প্লাস আর SH, আবারও এটার মতোই, এর লোন পেয়ার আছে আর এর ভ্যাকেন্ট অরবিটাল আছে, যেটা আমি একটু আগে বলছিলাম যে কার্বন হলে প্লাস চার্জ, কিন্তু বোরন হলে তো তার নিউট্রাল অবস্থাতেই তার একটা ভ্যাকেন্ট অরবিটাল থাকে। তাহলে এটার মতোই এটা লোন পেয়ারটা ডোনেট করলো পাশের ভ্যাকেন্ট অরবিটালের সঙ্গে, সেখানে প্যারালাল ওভারল্যাপিং হলো এবং CH2 ডাবল বন্ড SH প্লাস হয়ে গেল এর আরেকটা RS। এটার সঙ্গে এবার এটাকে লক্ষ্য করো, CH2 মাইনাস, CH2 মাইনাস, সালফার থার্ড পিওর এলিমেন্ট, ভ্যাকেন্ট ডি অরবিটাল, সুতরাং এইবার ডি অরবিটাল রেজোনেন্স হচ্ছে, কিন্তু
ডি অরবিটাল রেজোনেন্স কিন্তু এখানে হচ্ছে এবং SH মাইনাস তৈরি হলো, ঠিক যেমনটা আমরা এখানে Cl থাকলে বানিয়েছিলাম, F থাকলে পারছিলাম না। F থাকলে যেমন পারছিলাম না, তেমনি আরও একটা এক্সাম্পল এখানে আমি অ্যাড করে দিই। সেটা হচ্ছে দেখো CH2 মাইনাসের সঙ্গে যদি এখানে OH থাকে তাহলে কিন্তু এইরকম আর ডি অরবিটাল রেজোনেন্স হবে না। এখানটায় তোমরা মেনশন করে নাও 31টায় যে এটা ডি অরবিটাল রেজোনেন্স হলো, যেহেতু সালফারের ভ্যাকেন্ট ডি আছে। অক্সিজেনের ডি অরবিটালের কোনো ব্যাপার নেই, সুতরাং এখানে কোনো আমরা RS পাবো না। ঠিক আছে, পড়ে থাকলো 29 পাই সিগমা নেগেটিভ চার্জ রেজোনেন্স হয়ে গেল। এই ধরনের যে RS আমরা পেলাম 29 যে RS পেলাম, দেখো এই দুটোর মধ্যে কোনো স্ট্রাকচারাল কোনো ডিফারেন্স নেই। কার্বনের সঙ্গে একটা H, একটা O নেগেটিভ, একটা ডাবল বন্ডেড O, এখানেও তাই, কার্বনের সঙ্গে একটা H, একটা O নেগেটিভ, একটা ডাবল বন্ডেড O। দুটো RSকে যেহেতু একই রকম দেখতে, আমরা এদেরকে বলবো ইকুইভ্যালেন্ট RS। নেক্সট অক্সিজেন আবারও মাইনাস চার্জ দিল, এটা এখানে এলো পাই সিগমা নেগেটিভ চার্জের কনজুগেশন, এখানে নেগেটিভ চার্জ হলো, অক্সিজেন ডাবল বন্ডের হলো, আবারও পাই সিগমা নেগেটিভ চার্জ, তাহলে নেক্সট RS হলো, এখানে নেগেটিভ চার্জ হলো। ঠিক আছে, তারপরে এই হয়ে গেল RS, এবং ফাইনালি আরেকবার হলে আমরা আবার স্ট্রাকচারটা ফিরে পাবো, রিংয়ের পাই ইলেকট্রনগুলোর পজিশন অন্যরকম হয়ে যাবে। O মাইনাস হয়ে গেল আবার, এবং রিং আবার অ্যারোমেটিক হয়ে গেল। কত হলো? 32। 33 দেখো অক্সিজেনের লোন পেয়ার আছে, আর তার পাশে প্লাস চার্জওয়ালা মানে ভ্যাকেন্ট পি অরবিটালওয়ালা কার্বন, তাহলে এই ভ্যাকেন্ট পিতে ডোনেট করলো ইলেকট্রন পেয়ার, তাহলে লোন পেয়ার অ্যাডজাসেন্ট টু প্লাস চার্জ, এই ধরনের একটা কনজুগেশন এখানে হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এটা একটু মুছে গেছে, NH2। এটা অ্যাকচুয়ালি কেমন হয় দেখো, কার্বন পজিটিভ তো, তার তিন দিকে তিনটে NH2 আছে, NH2 NH2 NH2। আবার ওই একই ব্যাপার, নাইট্রোজেন লোন পেয়ার আছে, লোন পেয়ার ডোনেট করলো, তাহলে RS পাবো, কী পাবো? ডাবল বন্ডেড NH2 প্লাস হয়ে গেল এটা। এখন যে RSটা তৈরি হলো এই নাইট্রোজেনের লোন পেয়ার ডোনেশনের মাধ্যমে, একই রকম দুটো RS, এই নাইট্রোজেন যদি লোন পেয়ার ডোনেট করে পাবো, আবার এই নাইট্রোজেন যদি লোন পেয়ার ডোনেট করে তাহলেও পাবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি প্লাস আরও দুখানা RS, যেগুলো তোমরা কমপ্লিট করবে খাতায়। লাস্ট আবারও একই, দেখো লোন পেয়ার আর তার পাশে ভ্যাকেন্ট পি, তাহলে আবারও লোন পেয়ারের সঙ্গে ভ্যাকেন্ট পির যে কনজুগেশন সেইটা হয়ে গেল, এবং যেহেতু ইলেকট্রন পেয়ার ছেড়ে দিল ক্লোরিন, তাই পজিটিভ চার্জ হয়ে গেল। তাহলে এই ছিল টাইপস অফ কনজুগেশনের যাবতীয় আলোচনা। এবার আগের দিনের ভিডিও এবং আজকের ভিডিও মিলিয়ে যতগুলো এক্সাম্পলস হলো, এই সমস্ত এক্সাম্পলস তোমরা আবার বাড়িতে নিজেরা সলভ করো। এরপর তোমরা বই দেখে বা তোমাদের স্টাডি মেটেরিয়াল দেখে আরও অনেক কোয়েশ্চেন্স এইভাবে সলভ করতে থাকো, তাহলে পুরো বিষয়টা তোমাদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট ভিডিওতে আমরা মেসোমেরিক এফেক্ট নিয়ে আলোচনা করব, এবং তারপরে আমরা রেজোনেটিং স্ট্রাকচারসগুলোর যে কন্ট্রিবিউশন বা স্টেবিলিটি সেইগুলো নিয়ে আলোচনা করব। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, এবং তোমার যদি কিছু সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।